আসসালামু আলাইকুম গাইস, দিস মাশরাফির রহমান। আজকে আমি চলে আসলাম একটা নতুন ভিডিও টপিক নিয়ে। সেটা হচ্ছে যে হাউ টু সেন্ড টিউশন ফিস কুইকলি, অর্থাৎ আপনারা কীভাবে টিউশন ফি খুব দ্রুত পাঠাতে পারবেন আপনাদের পছন্দের ইউনিভার্সিটিতে। সো আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি স্পেশাল টিপস থাকবে, একদম শেষ পর্যন্ত দেখবেন। কারণ আমরা জানি যে সবচেয়ে বেশি ভুল আপনারা এই জায়গাতে করেন, যে টিউশন ফি পাঠানোর সময়। সো আমি একটা টিপস দিব আপনাকে, যেটা আপনারা অ্যাভয়েড করে চলতে পারবেন, যাতে আপনাদের সমস্যা না হয় future. So start the video. সো ফার্স্ট অফ অল হচ্ছে টিউশন ফি। অর্থাৎ আমরা যদি ইউরোপে যেতে চাই, অর্থাৎ ইউরোপের কোনো কান্ট্রিতে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদের বেশিরভাগ কান্ট্রিতেই টিউশন ফি দিয়ে তারপর ভিসা অ্যাপ্লিকেশন করা লাগে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টার অথবা এক বছরের টিউশন ফি আমাদের মাস্টলি পেমেন্ট করে যেতে হয়। সো এবং যদি অন্যান্য কান্ট্রি বা ইউরোপ বাদে যদি ইউকে, অস্ট্রেলিয়া আর কানাডা, আমেরিকা যদি আমরা হিসাব করি, তাহলে তাদের ক্ষেত্রে দেওয়া লাগে না, কিন্তু ইউরোপের কান্ট্রিগুলোতে দেওয়া মাস্ট। সো টিউশন ফি পাঠানো একটা আমরা বুঝতে পারি না আসলে যে কীভাবে টিউশন ফিটা খুব তাড়াতাড়ি পাঠাবো, বা টিউশন ফি পাঠানোর প্রসেসটা আসলে কী। সো আজকের ভিডিওতে এটা থাকবে যে টিউশন ফিটা আপনারা কীভাবে খুব দ্রুত পাঠাবেন এবং কোন কোন প্রসেসের মাধ্যমে আসলে পাঠাতে পারবেন আপনারা। সো আজকে ফার্স্টে আমি শুরু করবো যে টাইপস অফ ওয়ে টু সেন্ড টিউশন ফিস, অর্থাৎ কয় ধরনের মাধ্যম আছে আপনার টিউশন ফি পাঠানোর জন্য। সো ফার্স্ট অফ অল যেই আপনার যেই স্টেপটা, অর্থাৎ যেই মিডিয়াটা আছে, সেটা হচ্ছে ব্যাংক। অর্থাৎ আপনি ব্যাংকে স্টুডেন্ট ফাইল খোলার মাধ্যমে টিউশন ফিটা পাঠাতে পারবেন, এবং এটাই সবচেয়ে প্রচলিত এবং এটাই সবচেয়ে পপুলার। অর্থাৎ আপনি ব্যাংকে যখন স্টুডেন্ট ফাইল খুলবেন, তখন ব্যাংক আপনাকে আপনার স্টুডেন্ট ফাইলের ইনফরমেশনের মাধ্যমে আপনার এই টিউশন ফিটা আপনার রেসপেক্টিভ ইউনিভার্সিটি যেই আপনার ব্যাংক ডিটেলস দিবে, সেটাতে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আপনার ব্যাংকের মাধ্যমে। সো আমি এটার ডিটেলস বলবো আজকে, যে কীভাবে স্টুডেন্ট ফাইল খুলবেন, কীভাবে স্টুডেন্ট ফাইল থেকে টাকা পাঠাবেন। সো সম্পূর্ণ প্রসেসটা বলবো। সো 4টা স্টেপে বলবো। সো লেটস স্টার্ট দ্য ফার্স্ট স্টেপ। সো স্টেপ 1-এ আছে হচ্ছে চুজ আ ব্যাংক। অর্থাৎ আপনি যদি টিউশন ফি পাঠাতে চান ব্যাংকের মাধ্যমে, তাহলে প্রথম আপনাকে ব্যাংক চুজ করতে হবে। সো নর্মাল বিষয়। সো আমি প্রেফার করি যে এই ব্যাঙ্কগুলো, সেগুলোর লিস্ট দেওয়া আছে এখানে: সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক। এই 4-5টা ব্যাংকই আমি আসলে প্রেফার করব আপনাদেরকে এই টিউশন ফি পাঠানোর জন্য। অন্যান্য ব্যাঙ্কগুলোতে কিছু ঝামেলা আছে, আমি নিরপেক্ষভাবে বলছি, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে একটু হ্যাসেল বেশি। যেমন যদি ব্র্যাক ব্যাংকের কথা বলি, তাহলে সেখানে অর্থাৎ ওরা এফডিআরের যে খরচটা আছে সেটা চায়, অর্থাৎ 5 লাখ টাকা এফডিআর করা হলে তারপর আপনার স্টুডেন্ট ফাইলটা খুলবে। সো এরকম নানাবিধ সমস্যা আছে। সো উক্ত ব্যাংক যেগুলো দেখানো হয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেগুলোতে আসলে কোনো সমস্যা তেমন আমি পাইনি, বা কোনো কমপ্লেনও শুনিনি। সো আপনারা এই ব্যাঙ্কগুলো ট্রাই করতে পারেন, এছাড়া অন্যান্য ব্যাঙ্কগুলো ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট প্রেফারেবল ব্যাঙ্ক আমি বললাম এটা। সো ব্যাংক আপনারা চুজ করলেন, অর্থাৎ যে কোনো একটা ব্যাংক হলেই হলো। সো টিউশন ফি যারা স্টুডেন্ট ফাইল খোলে তাদের কাছে গেলেই হবে। সেকেন্ড হচ্ছে স্টুডেন্ট ফাইল খোলা। অর্থাৎ আপনার এখন স্টুডেন্ট ফাইল খুলতে হবে। আপনি ব্যাংকে যাবেন আপনার স্টুডেন্ট ফাইল খোলার জন্য, সেখানে আপনার যেই ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আপনার স্ক্রিনে দেওয়া আছে। অর্থাৎ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টসগুলো লাগবে আপনার স্টুডেন্ট ফাইলগুলো খোলার জন্য। সো ফার্স্টে যেই ডকুমেন্টসটা আপনার লাগবে সেটা হচ্ছে যে অফার লেটার, অথবা আমরা যদি আমেরিকার কথা বলি তাহলে I-20। সেকেন্ড হচ্ছে ইনভয়েস, অর্থাৎ আপনি আপনার যে টাকাটা পাঠাবেন, কত টাকা পাঠাবেন এবং কত তারিখের মধ্যে পাঠাবেন, সব কিছু একটা ইনভয়েসের মধ্যে লেখা থাকে। সো ইনভয়েসটা আপনার লাগবে। থার্ড হচ্ছে রিফান্ড পলিসি, অর্থাৎ আপনার যদি টিউশন ফি অর্থাৎ ভিসা যদি রিজেক্ট হয়, তাহলে আপনার টিউশন ফিটা তারা কীভাবে ব্যাক পাঠাবে এবং কোন প্রসেসের মাধ্যমে ব্যাকটা পাঠাবে, সেটাকে বলা হয় রিফান্ড পলিসি। সো রিফান্ড পলিসি ইজ মাস্ট। অর্থাৎ আপনাকে যখন আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাবেন, তখন আপনাকে ইউনিভার্সিটি একটা রিফান্ড পলিসি দিবে, একটা ইনভয়েস দিবে, অর্থাৎ ইনভয়েস মানে হচ্ছে টাকার মেমো, সেটা দিবে, এবং অফার লেটারটা দিবে। সো এই 3টা জিনিস আপনার মাস্ট ইউনিভার্সিটি থেকে দিবে। সো ইউনিভার্সিটি 3টা ডকুমেন্টস আপনার লাগবে স্টুডেন্ট ফাইল খুলতে, যে কোনো ব্যাংকে। ফোর্থ নাম্বার হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট প্লাস আইএলসের সার্টিফিকেট, অর্থাৎ ইংলিশ প্রফিসিয়েন্সি যে টেস্ট আপনি দিয়েছেন, আইএলস হোক, MOI হোক, TOEFL হোক, পিটি হোক, যেটাই দেয় না কেন, সেটা একটা সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে স্টুডেন্ট ফাইল খোলার সময়। আর হচ্ছে আপনার প্রিভিয়াস যে স্টাডি করেছেন সেই স্টাডি সার্টিফিকেট দেখালেই হবে। সো 4 নম্বর পয়েন্ট গেল। 5 নম্বর হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি ডকুমেন্ট, অর্থাৎ NID আপনার লাগবে, অথবা বার্থ সার্টিফিকেট লাগবে। যাদের NID নেই তারা বার্থ সার্টিফিকেট দিয়ে খুলতে পারেন, কোনো সমস্যা নেই। 6 নম্বর পয়েন্ট হচ্ছে অরিজিনাল ভ্যালিড পাসপোর্ট,
অর্থাৎ আপনাকে একটা ভ্যালিড পাসপোর্ট দেখাতে হবে, অর্থাৎ আপনি ভ্যালিড পাসপোর্টের স্ক্যান কপি নিয়ে যাবেন তাহলেই হবে, অথবা আপনার ভ্যালিড পাসপোর্টে নিয়েও যেতে পারেন সাথে করে, কোনো সমস্যা নেই। 7 নম্বর পয়েন্ট হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ স্টুডেন্টের, অর্থাৎ আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার স্টুডেন্ট ফাইলটা খোলার জন্য, এটা মাস্ট, এটা ম্যান্ডেটরি, এটা আপনাকে লাগবেই। 8 নম্বর হচ্ছে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার গার্ডিয়ানের, অর্থাৎ আপনার যেই ম্যান্ডেট আমরা বলি অথবা আপনার যে নমিনি বলি, সেই নমিনি কে হবে সেটা গার্ডিয়ান হতে পারে, যে কেউ গার্ডিয়ান হতে পারে, তবে বাবা মা গার্ডিয়ান হওয়াটাই প্রেফারেবল ব্যাংকের জন্য। সো আপনি একটা বাবা মার আপনার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন তাহলেই হয়ে যাবে। সো উক্ত ডকুমেন্টসগুলো আপনার নিয়ে যেতে হবে আপনি যেদিন ব্যাংকে যাবেন স্টুডেন্ট ফাইল খোলার জন্য। আপনি ব্যাংকে যাবেন স্টুডেন্ট ফাইল খোলার জন্য, আপনার যেই রিপ্রেজেন্টেটিভ থাকবে তাকে আপনি বলবেন যে আমার স্টুডেন্ট ফাইল খোলা দরকার, সো তারা আপনার কাছে এই ডকুমেন্টগুলো চাবে, সো আপনি এই ডকুমেন্টগুলো তাদেরকে দিবেন। নেক্সট স্টেপে যদি আসি, ফিল আপ দ্য ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আপনি যখন ডকুমেন্টসগুলো সাবমিট করবেন ওদের কাছে, ওরা আপনাকে একটা ফর্ম দিবে, সেটা হচ্ছে যেটা ডাচ বাংলা ব্যাংকের ক্ষেত্রে যদি বলি তাদের একটা ফর্ম আছে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা দেয়। সিটি ব্যাংকেও সেম, তারপর হচ্ছে যে অন্যান্য ইস্টার্ন ব্যাংক যেটা বলি সবগুলোতে সেম একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কী কী থাকবে? অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে অ্যাপ্লিকেন্ট অর্থাৎ স্টুডেন্টের যেই বেসিক ইনফরমেশন, ইউনিভার্সিটির নেম, অ্যাড্রেস, ইউনিভার্সিটি সুইফট কোড, তারপর হচ্ছে অ্যাকোমোডেশন ডিটেলস, এগুলো সব কিছু দেওয়া থাকবে, এবং বছরে কত টাকা টিউশন ফি আসবে, তারপর 3 বছরের টোটাল কস্ট কত হবে, সব কিছু ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্মে আপনার দেওয়া থাকবে, অর্থাৎ এই ইনফরমেশনগুলো আপনি ইনক্লুড করে দেবেন আপনার ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্মে। সো এটা হচ্ছে আপনার স্টেপ 3। সো লেটস মুভ টু দ্য স্টেপ 4, হচ্ছে স্টুডেন্ট ফাইল চার্জ। স্টেপ 4 স্টুডেন্ট ফাইল চার্জটা আমি ব্যাখ্যা করেছি, অর্থাৎ আপনার বিভিন্ন ব্যাংকে বিভিন্ন স্টুডেন্ট ফাইল চার্জ খোলে, অর্থাৎ ফাইল চার্জটা বিভিন্ন রেটের হয়ে থাকে, যেমন ইস্টার্ন ব্যাংকে যদি বলি তাহলে 6,500 টাকা, ডিবিবিএল যদি বলি তাহলে 7,500 টাকা, ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংকে 8,000 টাকা। সো এটা একটা ব্যাংক ভেদে আসলে এক এক রকম হয়ে থাকে। আরেকটা কথা হচ্ছে যে আপনি যেই ব্যাংকেই স্টুডেন্ট ফাইলটা খুলবেন ঠিক সেই ব্যাংকের অ্যাকাউন্ট আপনার থাকতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার এক্সট্রা টাকা খরচ করতে হবে অ্যাকাউন্টটা তৈরি করার জন্য। অ্যাকাউন্ট তৈরি করার পরই তার স্টুডেন্ট ফাইলটা খোলে, এবং অ্যাকাউন্ট খুলতে আপনার সর্বোচ্চ 5,000 টাকা লাগতে পারে এক্সট্রা। সো আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, কোনো চার্জ লাগবে না, স্টুডেন্ট ফাইল ওপেনিং চার্জটা দিলেই হয়ে যাবে। সো এটা হচ্ছে যে আপনার স্টুডেন্ট ফাইলের যাবতীয় চার্জের বিষয়গুলো। স্টেপ 5-এ যদি আসি, কিপ দ্য সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ইন দ্য অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যখন ডকুমেন্টসগুলো সাবমিট করবেন, অ্যাপ্লিকেশন ফর্মটা দিবেন ফিল আপ করে, তখন আপনাকে তারা বলবে যে আপনার সব কাজ শেষ, আপনি এখন আপনার নিশ্চিন্ত থাকতে পারেন। আপনারা যখন ব্যাংক থেকে আপনার মেসেজ যাবে আপনার স্টুডেন্ট ফাইলের জন্য টাকা কাটা হয়েছে, তখন আপনি বুঝবেন যে আসলে আপনার স্টুডেন্ট ফাইলটা খোলা হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে যে আপনাকে যখন ওরা মেসেজ করবে যে আসলে আপনার টিউশন ফিটা কবে পাঠাতে হবে, তখন আপনি বলে দিবেন ব্যাংকে, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মে ইনক্লুড করে দিবেন যে আপনার আসলে কত দিনের মধ্যে আপনার টিউশন ফিটা পাঠাতে হবে। সো ওইভাবে ব্যাংক হিসাব করে আপনার টিউশন ফিটা পাঠিয়ে দিবে, এবং টিউশন ফি পাঠালে আপনার অ্যাকাউন্টে আপনি টাকা রাখবেন, যতটুকু আপনার টিউশন ফি আর কি, ততটুকু আপনার টাকা রেখে দিলে ওরা ওই পরিমাণ টাকাটা কেটে নিয়ে যাবে। এবং যদি আমি বলি যে যদি ব্যাংকের রেট বলেন যে এক্সচেঞ্জ রেট, ইউরো, ইউএসডি, তারপর হচ্ছে যে অস্ট্রেলিয়ান ডলার, কানাডিয়ান ডলার, যেটাই বলি না কেন, এগুলো ব্যাংকে আপনি চার্জটা দেখে যাবেন, অর্থাৎ যেদিন স্টুডেন্ট ফাইল খুলতে যাবেন সেদিনের আগের দিন আপনি ব্যাংকের এই ফরেন এক্সচেঞ্জ রেট সেটা আপনি চেক করে যাবেন। অনলাইনে সব কিছু দেওয়া আছে, ওদের সবগুলো ব্যাংকের অনলাইনে ফরেন এক্সচেঞ্জ রেটটা দেওয়া থাকে। সো আপনি এটা চেক করে তারপর যাবেন। সো এটা হচ্ছে স্টেপ 5 কমপ্লিট, এবং এটা হচ্ছে যে আপনার টিউশন ফিটা পাঠাতে সর্বোচ্চ 2 সপ্তাহ সময় লাগতে পারে, এর আগেও হতে পারে অথবা এর পরেও হতে পারে। সো এটা ব্যাংকের উপর ডিপেন্ড করে। ব্যাংকে যদি আপনি ইমার্জেন্সি অ্যাপ্লিকেশন করেন তাহলে অবশ্যই তার আগেই পাঠিয়ে দেবে, যদি আপনার টিউশন ফিটা 14 দিনের মধ্যে দিতে হয়। যেমন ফিনল্যান্ডে যদি আপনি আর্লি বার্ড অ্যাপ্লিকেশন অর্থাৎ যে স্কলারশিপটা সেটা যদি পেতে চান তাহলে 2 সপ্তাহের মধ্যে আপনাকে টিউশন ফিটা দিতে হয়। সো নেক্সট হচ্ছে যে আপনার আরেকটা মাধ্যম যেটা টিউশন ফি পাঠানোর, সেটা হচ্ছে যে অর্থাৎ একটা মানুষ যাকে আপনি চেনেন, অর্থাৎ আপনার পরিচিত, যে আপনার রেসপেক্টিভ কান্ট্রিতে থাকে, অর্থাৎ আপনি যেই কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রিতে একজন আপনার পরিচিত লোক থাকে, সে ওখানে ব্যাংক ট্রান্সফার করে আপনার টিউশন ফিটা দিতে পারবে, কোনো সমস্যা নেই।
ঠিক আছে। সো আপনি যদি এমন কেউ পরিচিত থাকে আপনার, তাহলে সে ওখান থেকে ফিল আপ করে দিতে পারবে আপনার টিউশন ফিটা। সো এটাতে কোনো হ্যাসেল নেই, কিচ্ছু নেই। আপনার যেই টিউশন ফি দেওয়ার পরে আপনার যে ইনভয়েসটা, অর্থাৎ যেই সুইফট কপি যেটা আপনার অর্থাৎ আপনি টিউশন ফি পে করেছেন, সেই সুইফট কপিটা আপনাকে পাঠিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে। থার্ড হচ্ছে ইউনিভার্সিটি অনলাইন পেমেন্ট মেথড। অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটি, যেমন আমরা যদি ইউকের ইউনিভার্সিটির কথা বলি, তাহলে ইউকে ইউনিভার্সিটিগুলো আলাদা অনলাইনে পেমেন্ট মেথড থাকে। তাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আলাদা আলাদা পেমেন্ট মেথড থাকে, এবং অন্যান্য যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতেও আছে। আসলে এটা আসলে ইউনিভার্সিটি ডিপেন্ড করে যে ইউনিভার্সিটি কীভাবে পেমেন্টটা নেবে। অর্থাৎ ইউনিভার্সিটি যদি পার্সোনাল কোনো অনলাইন পেমেন্ট মেথড থাকে, আপনি সেই ক্ষেত্রেও করতে পারেন, তবে এটা খুব রেয়ার জিনিস। সো এটাতে অনেক সময় থাকেও না। সো এটা হচ্ছে যে আপনার ডিপেন্ড করে আসলে ইউনিভার্সিটির সাইটের উপরে, অর্থাৎ ইউনিভার্সিটি কীভাবে আপনার থেকে পেমেন্টটা নেবে। সো যদি কোনো থাকে, তো আপনি এইভাবেও অনলাইনে পেমেন্টটা করতে পারেন ইউনিভার্সিটিতে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। এবং আপনার জন্য টিপস হচ্ছে যে আপনারা যখনই অফার লেটারটা পাবেন, খুব বেশি দেরি না করে আপনারা খুব তাড়াতাড়ি টিউশন ফিটা দেওয়ার জন্য স্টুডেন্ট ফাইলটা খুলতে পারেন ব্যাংকের মধ্যে। সো আপনারা ট্রাই করবেন, যদি আপনারা সুইডেনে অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে আপনারা অফার লেটার পাওয়ার সাথে সাথেই স্টুডেন্ট ফাইলটা খুলে ফেলবেন। সো এটাতে আপনার খরচ কম লাগতে পারে। এবং স্টুডেন্ট ফাইল খুলতে অবশ্যই আপনার যেই ডকুমেন্টসগুলো লাগে সেগুলো আপনি নিয়ে যাবেন। অর্থাৎ আপনার স্টুডেন্ট ফাইল কিন্তু আপনি আগে খুলতে পারবেন না। অর্থাৎ আপনি অফার লেটার পাওয়ার আগ পর্যন্ত আপনার স্টুডেন্ট ফাইলটা খোলা যাবে না। অর্থাৎ অফার লেটার পাওয়ার পরেই আপনি স্টুডেন্ট ফাইলটা খুলতে পারবেন। সো আপনি মাইন্ডলি প্রিপারেশন নেবেন, আপনার ডকুমেন্টস সবগুলো রেডি করবেন আপনার অফার লেটার আসার সাথে সাথেই, আপনি যাতে স্টুডেন্ট ফাইলটা খুলতে পারেন। সো আপনাদের জন্য একটা এক্সক্লুসিভ ভিডিও আসছে নেক্সট উইকে। সো আশা করি আপনারা দেখবেন সেটা। সো টুডে now I'm going to say goodbye. So the end of the video. Assalamu alaikum. Subscribe, share.